সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। নামাজের পর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত যুক্ত হতে চাই আমাদের দুজন সহকর্মীর সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সিলেট থেকে ইয়াহিয়া মারুফ এবং খুলনা থেকে রয়েছেন রফিউল ইসলাম টুটুল। প্রথমেই ইয়াহিয়া মারুফ, আপনার কাছে জানতে চাই যে নামাজ শেষে কোরবানি করবার জন্য যে প্রস্তুতি বা কোরবানির কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং এর পরের যে প্রক্রিয়াগুলো রয়েছে, যারা ত্যাগের এই যে নিদর্শন এর মাধ্যমে তারা কোরবানিটি দিচ্ছেন, তারা আসলে এই কোরবানি দেওয়ার ব্যাপারটিকে কিভাবে দেখছেন, কি বলছেন তারা? সিলেটে তো আজকে সকাল থেকেই বৃষ্টির সংখ্যা ছিল, কিন্তু সেই বৃষ্টি ঈদের নামাজের সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এর পরপরই কিন্তু কুরবানি শুরু হয়েছে। বিভিন্ন পাড়া মহল্লায় বাসা বাড়িতে যারা কুরবানি দেওয়ার জন্য পশু নিয়ে এসেছিলেন তারা কুরবানি দিয়েছেন এবং কুরবানি দিচ্ছেন, অনেকেই এখনো দিচ্ছেন এবং অনেকে আবার গরু জবাই করে মাংস কাটাকাটির পর্যায়ে চলছে। এছাড়া সিলেটে সব জায়গায় শান্তিপূর্ণভাবেই এইগুলো হচ্ছে এবং এখন পর্যন্ত আমরা তেমন কোনো হতাহতের খবরও পাইনি। দুই একজন গরু জবাই করতে যেয়ে আহত হয়েছেন, এরকম খবর আমরাও পেয়েছি। আর ইতিমধ্যেই সিলেটের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে কুরবানির পশুর বর্জ্যগুলো 8 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে। এই জন্য তারা অতিরিক্ত জনবল নিয়োজিত করেছেন এবং সেই অনুযায়ী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আশা করা হচ্ছে যে বিকেল 5টার মধ্যেই কুরবানির পশুর বর্জ্যগুলো তারা অপসারণ করতে পারবেন। এছাড়া সিলেটের প্রশাসনের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু কুরবানির পশুর চামড়ার ব্যাপারেও এক ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে কুরবানির পশুর চামড়া সংগ্রহে এবং এবার যেন ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পান, সেই জন্য তারা প্রশাসনের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতা করা হবে। প্রয়োজনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কওমি মাদ্রাসার যে চামড়া সংগ্রহ হয় সেই চামড়াগুলো তারা কিনে নেবেন এবং পরবর্তীতে এটা প্রক্রিয়াজাত করে রপ্তানি বা বিক্রির ব্যবস্থা করবেন। আবির, এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ ইয়াহিয়া। আমরা একই রকম খবর অর্থাৎ পশু কোরবানির খবর জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খুলনা থেকে টুটুল। আমাদের জানাবেন যে ঈদের নামাজের পরে সবথেকে বড় বা প্রধান কাজ এই পশু কোরবানি। আপনি যেখানে রয়েছেন কি দেখছেন? খুলনায় শহরে পশু কোরবানির জন্য নির্ধারিত স্থানে কোরবানি হচ্ছে কিনা এবং যারা কোরবানি করছেন তারা কতখানি এই যে ত্যাগের মহিমায় যে কোরবানি দেবার বিষয়টি কতখানি উপলব্ধি করে তারা এই কোরবানিটি করছেন? আবির, খুলনায় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত মূলত নামাজ হয়েছে। তারপর থেকে কিন্তু কোরবানি দেওয়া শুরু হয়েছে। আপনি যেটি বলছিলেন যে কোরবানির যে উদ্দেশ্য, যে ত্যাগের মহিমা, সেটি কিন্তু এখানে চলছে এবং আমি এখন ঠিক যেই জায়গাটা আছি খুলনা শহরে একটি ঐতিহ্যবাহী পরিবারে আছি, যেটি কোরবানির যে ত্যাগের মহিমা মূলত যেটি বলা হয়ে থাকে সেটি এখানে মোটামুটিভাবে পালিত হয়ে থাকে। তারা একটি একান্নবর্তী পরিবার। এখানে সকালে যে নামাজ পড়ে এসে তারা সারিবদ্ধভাবে তারা এই পরিবারের যারা আছেন তারা কোরবানি করেন এবং এখানে মাদ্রাসা আছে পাশে এলাকাবাসী সব মিলিয়ে আমরা একটু জানতে চাইবো। এই পরিবারে একজন অভিভাবক আছেন, আমরা তার কাছে জানতে চাই যে আসলে কিভাবে ওনারা এই কোরবানি যে ঈদুল আজহা ত্যাগের যে মহিমা, এটা কিভাবে আপনারা আসলে পালন করেন যদি একটু বলেন। আমরা শিশুকাল থেকেই দেখে আসছি যে আমার বাবা যখন জীবিত ছিলেন এই রেওয়াজটা তখন থেকে আমরা শিখে আসছি যে সবাই মিলে একসাথে গরু জবাই। প্রথমে আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে গরু জবাই করে সুন্দর করে আমরা মাংস কাটাকুটি করে বিলি বন্টন করি। তার বেশিরভাগ আমরা এই মাদ্রাসায় দিই, মাদ্রাসা ছাত্ররা আসছে এখানে দিই, প্রতিবেশী গরিব মিসকিন যারা আছে ওদের দিই, আর কিছু আমরা নিজেরা খাবার জন্য রাখি। এইভাবে চলে আসছে বহু বছর ধরে, এটা আমরা এখনো বজায় রাখছি আর কি। আমরা আশা করি যতদিন বেঁচে থাকবো
এই নিয়ম আমরা পালন করে যাব আর কি। ধন্যবাদ আপনাকে। আবির, আপনি শুনছিলেন যে আমরা একটা একান্নবর্তী পরিবারের কথা বলছিলাম যেখানে কোরবানির যে ত্যাগের মহিমা সেটি পালন করার চেষ্টা করে থাকে। এছাড়া নগরীর যেসব জায়গায় কোরবানি হওয়ার কথা ছিল, আসলে নির্দিষ্ট জায়গার কথা বললেও কিন্তু যেহেতু ওইভাবে মানুষের জায়গা নাই, অধিকাংশ কোরবানি কিন্তু আমরা দেখেছি সকাল থেকে রাস্তার উপরে হয়েছে এবং সেখান থেকেই তারা সেখান থেকে পরিবেশন বা সরবরাহ করছে বা মানুষকে যে দিচ্ছেন এগুলো। তবে প্রশাসক সকালবেলায় খুলনা সিটি কর্পোরেশনের যে প্রশাসক তিনি বলেছেন যে এই কোরবানির কাজ শেষ হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব সেটি আজকের মধ্যেই যে বর্জ্যগুলো হবে সেই বর্জ্যগুলো তারা এটি পরিষ্কার করার কাজে লেগে যাবে। তবে এখন পর্যন্ত আমরা এখনো দেখতে পারিনি যে কোনো সিটি কর্পোরেশন বা বর্জ্য সরানোর কাজ শুরু করেছে। তবে এটি তারা খুব দ্রুত শুরু করবে বলে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সবশেষ খবর খুলনা থেকে। ধন্যবাদ টুটুল। আমাদের সঙ্গে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাফিন এবং মেহেদি যুক্ত হয়েছেন বরিশাল থেকে। শুরুতে যাচ্ছি রাফিন আপনার কাছে। শুরুতে আপনাকে ঈদ মোবারক জানাই। রাফিন, ঈদ মোবারক। আপনি নীলফামারীতে আছেন, কি অবস্থা? কোরবানির কার্যক্রম শুরু হয়েছে কিনা নীলফামারীতে, এবং একই সাথে এই যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে যে কুরবানিটা দেয়া হচ্ছে, যারা কুরবানি দিচ্ছেন তারা আসলে কি বলছেন? কতখানি এই যে কোরবানির মহত্ব তাদের আসলে টেনেই তারা আসলে এই কুরবানিটি দিয়েছেন? মোবারক আবির, আজ সকাল 8টার পর থেকে মূলত নীলফামারী সহ আশেপাশের জেলাগুলোতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি স্টার নিউজে দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত গোরে শহীদ ময়দান, সেখানে 8টা 30-এ জামাত অনুষ্ঠিত হয়। এই জামাত নামাজ আদায়ের পর থেকে কিন্তু রংপুর বিভাগ, নীলফামারী সহ আশেপাশের জেলাগুলোতে এই যে পশু কোরবানির কার্যক্রম শুরু হয়েছে। আমরা দিনাজপুর থেকে নীলফামারী পর্যন্ত বিভিন্ন পথে ঘাটে কিন্তু দেখেছি কোরবানির পশু জবাই এবং মাংস প্রস্তুতের কাজ চলমান রয়েছে। আমরা বর্তমানে যে জায়গাটি রয়েছে নীলফামারীর সৈয়দপুরে, মূলত পবিত্র ঈদুল আজহার যে মূল কাজ, যে পশু কোরবানি করা, সেই পশু কোরবানির কাজগুলো চলমান রয়েছে। পশু কোরবানির কাজে যারা কোরবানি দিচ্ছেন, বিশেষ করে সামর্থ্যবান যারা রয়েছেন, তাদের যে ভাষ্য ধর্মীয় যে রীতি রয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য রয়েছে, ধর্মীয় যে রীতি অনুসরণ করে তারা মূলত কোরবানি করছেন। এবং সবাই মূলত একটি জিনিস বলেছেন যে পশু কোরবানির মধ্যে দিয়ে আসলে তারা তাদের যে মনের যে পশু রয়েছে সেটিকে কোরবানি করার কথা জানিয়েছেন। একই সাথে দেশের যত অমঙ্গলজনক যত ঘটনা বা কাজ রয়েছে সেগুলোর থেকে তারা মূলত নিস্তার চেয়েছেন। দেশের কল্যাণে, জাতির সমৃদ্ধি অর্জনের জন্য তারা সবাই ঈদুল আজহায় মোনাজাত করেছেন এবং যে কোরবানি করছেন সেটিও কিন্তু অনেকটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মূলত এই কার্যক্রমের জন্য সৈয়দপুর যে পৌরসভা কর্তৃপক্ষ ইতিমধ্যে গত 2 দিন থেকে মাইকিং করে বিভিন্ন নোটিশের মাধ্যমে তারা জানিয়েছে যে এই যে পশু জবাইয়ের পর যে বর্জ্য হবে সেটি যেন কেউ ড্রেনেজ না ফেলে এবং তারা নির্দিষ্ট ডাস্টবিনের মধ্যে ফেলে। এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 8 ঘন্টার মধ্যে তারা এই যে বর্জ্য সেটি তারা অপসারণ করবে। আমরা সৈয়দপুরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে যেটি দেখেছি যে যারা পশু কোরবানি করছেন, বিশেষ করে যারা বিভিন্ন বাড়িতে বা বহুতল ভবনের নিচতলায় বিভিন্ন জায়গায় কোরবানি করছেন, তারা মূলত ডাস্টবিন সহ অন্যান্য নির্দিষ্ট আবাস জায়গায় ফেলছেন। তবে অনেকেই আমরা দেখেছি যারা রাস্তাঘাটে পশু কোরবানি করছেন, তারা কিন্তু অনেকেই কিন্তু এই যে পশুর কোরবানির পর মাংস প্রক্রিয়া করার পর যে বর্জ্য সেটি কিন্তু সঠিকভাবে ফেলছেন না বলে আমরা দেখছি। যদিও পৌরসভা কর্তৃপক্ষ বলেছে যে এই পশুর যে বর্জ্য তারা 8 ঘন্টার মধ্যে তাদের এই যে কোরবানির যে বর্জ্য সেটি তারা অপসারণ করে সড়কের যে পথ, যে চলাফেরার জায়গা সেটি তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আবির। রাফিন, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন বরিশালের সহকর্মী এবং এরপরে রাজশাহী সহকর্মীর কাছেও যাব, সেলিমের কাছে। তবে তার আগে মেহেদির কাছে জানতে চাই। মেহেদি হাসান, ঈদ মোবারক। আর ঈদের পরে প্রধান যে কাজ কোরবানি, সেই কোরবানি শুরু হয়েছে কিনা জানাবেন আপনার শহরে, এবং একই সাথে জানাবেন যে নির্ধারিত স্থানে এই কোরবানিটি হচ্ছে কিনা এবং বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে সতর্কতা বা সচেতনতা কেমন রয়েছে যারা কোরবানি দিচ্ছেন তাদের মধ্যে।
নাইম আপনাকে। বরিশালে আমি রয়েছি বরিশাল সদর রোডে। সকাল 8টার কিছু আগে অর্থাৎ 7:30 থেকেই কিন্তু এই ঈদের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ প্রধান জামাত তা কিন্তু শুরু হয়েছে, যদিও বরিশালে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে বেলা 8টার সময়। এরপর থেকেই কিন্তু বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে পশু কোরবানি শুরু হয়েছে এবং এই পশু কোরবানি যতগুলো অলিগলি আমরা দেখছি সেখানে কিন্তু সব জায়গায় এসে একই ধরনের চিত্র আমরা দেখতে পেয়েছি। সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আজকে বজ্র ব্যবস্থাপনা তার কার্যক্রম তারা শুরু করবেন বিকেল 2টা থেকে। মোট 6 ঘন্টার মধ্যে কিন্তু তারা এই বজ্র ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটি শেষ করার ঘোষণা দিয়েছে এবং 2টা থেকে 700-র বেশি শ্রমিক কাজ করে নগরকে পরিচ্ছন্ন করবে। ঠিক একইভাবে নগরের পাশাপাশি অন্য যে জেলার যে উপজেলাগুলো রয়েছে সেখানেও আমরা খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু জানতে পেরেছি যে কুরবানির যে ত্যাগের মহিমা, সেই যে ধর্মীয় অনুষঙ্গ সে অনুসারে কিন্তু কার্যক্রম ইতিমধ্যে চলছে। অনেক স্থানে পশুর সকল ব্যবস্থা করা হয়ে গেছে এবং তা কিন্তু গরিবের মাঝখানেও কিন্তু বিতরণ করা হচ্ছে। যদিও শহরে কিছুটা জায়গায় সিটি কর্পোরেশন থেকে বলেছে যে 202টি স্থান নির্ধারণ করা হয়েছে পশু জবেহ করার জন্য, কিন্তু আমরা দেখেছি যে এই নির্ধারিত স্থানের বাইরেও ব্যক্তি উদ্যোগেও কিন্তু অনেক স্থানে পশু কোরবানি করা হয়েছে এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু সকালেও অনেক জায়গায় কোরবানি ইতিমধ্যে হয়ে গেছে এবং সদর রোডের মতো জায়গায় কিন্তু আমরা দেখেছি যে পশুর যে বর্জ্য সেগুলো কিন্তু পড়ে রয়েছে। যদি সেটি বিকেল 2টা নাগাদ অপসারণ শুরু হয় তাহলে এই যে মাঝখানের 4-5 ঘন্টা তা কিন্তু দুর্গন্ধ ছড়াবে এবং পরিবেশের ক্ষতি করবে। সেটিও কিন্তু বলছেন এখানকে যারা রয়েছেন, তারা বলছেন যে সড়কটিতে শেষ হয়েছে সেটি যেন দ্রুত সময়ে অপসারণ করা হয় তেমন কিন্তু দাবি করেছে। মোট কথা হচ্ছে দক্ষিণাঞ্চলে উৎসাহ উদ্দীপনার মধ্য থেকেই কিন্তু পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় সর্বোচ্চ উৎসব ঈদুল আজহা। অনেক ধন্যবাদ মেহেদী। আমরা জিয়ানুল গলি সেলিমের কাছে যেতে চাই। সেলিম, রাজশাহীতে রয়েছেন, জানাবেন যে এই সিটি কর্পোরেশনের তরফ থেকে বর্জ্য ব্যবস্থাপনা যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলার ক্ষেত্রে কি ধরনের নির্দেশনা রয়েছে এবং যারা কুরবানি করছেন তারা কতখানি এটি মানছেন বা তারা কতখানি কুরবানি শেষ করবার পরে এটি মানবেন, সচেতনতা কেমন রয়েছে জানাবেন। আবির, আপনাকে ঈদ মোবারক। আসলে সকালে নামাজের পর সবাই যে যার মতো আসলে প্রধান কাজ যেটি কোরবানি আপনি বলছিলেন সেই কোরবানি কাজ শুরু করেছেন এবং অনেকেই এরই মধ্যে কাজ শেষ হয়ে গেছে, অনেকেই মাংস কাটাকাটি করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজশাহী নগরীর আলবট্টি এলাকায়। সেখানে এখনো দেখছি যে আসলে যে যার মতো করে কোরবানির মাংসর কাটাকাটি করছেন, কেউ পশু জবাই করছেন, কেউ গরু কুরবানি দিয়েছেন, কেউ বা ছাগল কুরবানিকে দিয়েছেন বা খাসি কুরবানি দিচ্ছেন। এই কাজটি আসলে ব্যস্ততা চলছে নগরী জুড়েই, আসলে একই রকম ব্যস্ততা। আমরা কথা বলেছিলাম সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে তারা এবার মাত্র 6 থেকে 8 ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপারেশন করতে চায় এবং তাদের যে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে সে অনুযায়ী তারা বিভিন্ন মহল্লায় গিয়ে তারা ট্রাকে করে সেগুলো সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নিয়ে গিয়ে তারপর একেবারে ভাগাড়ে নিয়ে যেতে চাই। আরেকটি কথা জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশনের তরফ থেকে এবারই প্রথম বর্জ্য ব্যবস্থাপনা বা যাতে দুর্গন্ধ না ছড়ায়, এলাকায় যাতে দুর্ভোগে না পড়ে মানুষ, এই কারণে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্লাস্টিক মুক্ত পরিবেশ বান্ধব ব্যাগ দেওয়া হয়েছে, পাশাপাশি ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে যাতে সিটি কর্পোরেশন গাড়ি আসার আগ পর্যন্ত যাতে কোনো দুর্গন্ধ না ছড়ায়, রক্ত মাংসের যেন উচ্ছিষ্ট যেগুলো পড়ে থাকে সেগুলো যেন দুর্ভোগের কারণ না হয়, সেজন্য ব্লিচিং পাউডার ফ্রি দেওয়া হয়েছে। এর বাইরে চামড়া ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি বলি, চামড়া এবার সংরক্ষণের জন্য কিন্তু আপনি জানেন যে সরকারি উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা এবং ইয়েতিমখানাগুলোতে আসলে ফ্রি লবণ দেওয়া হয়েছে, সেই কাজটিও আসলে চলছে। এরই মধ্যে আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসায় চামড়া পৌঁছে গেছে। তবে সব মিলিয়ে কর্মযোগ্য যেটি চলছে সেটি শেষ হতে হয়তো বিকেল হয়ে যাবে। এর মধ্যে সিটি কর্পোরেশনের যে গাড়ি আছে সেই গাড়ি ময়লাবাহী বর্জ্য সংরক্ষণ করছে এবং গাড়িগুলো রাত পর্যন্ত এই কার্যক্রম চলবে, অর্থাৎ 8 ঘন্টার মধ্যেই পূর্ণাঙ্গ পরিচ্ছন্ন এবং পরিষ্কার নগরী উপহার দিতে চাই সিটি কর্পোরেশন।
তো রাজশাহী থেকে কোরবানি এবং বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ তথ্য ছিল আমার কাছে এই। আবির। ধন্যবাদ সেলিম। আমরা এতক্ষণ আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হয়েছিলাম দর্শক, এবং তাদেরকে জানাচ্ছিলাম যে ঈদের এবং ঈদ পরবর্তী সময় কোরবানির যে খবরাখবর, সেই খবরাখবর তারা আমাদেরকে জানাচ্ছিল। এবারে কলকাতার ঈদের জামাত এবং কোরবানির প্রসঙ্গ। কলকাতায় ঈদের জামাত এবং কোরবানি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সুজিত দুয়ারি। তার সঙ্গে আমরা কথা বলতে চাই। সুজিত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন যে আপনার কলকাতার যে ঈদের জামাত, সেই জামাত তো প্রধানত যে শেষ হয়ে গেছে কিনা এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কিনা, সেই জামাতে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হয়েছে কিনা, বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে কিনা, এই বিষয়গুলো একটু জানতে চাই।